পাকিস্তান থেকে বাংলাদেশ যে JF-17 বিমান কেনার জন্য কথাবার্তা চালাইতেছে, এটা নিয়ে কিন্তু এই উপমহাদেশ পুরো সরগরম এবং এটা কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা হচ্ছিল। তো আমি এটা নিয়ে আলোচনা করব কিন্তু সময় না হওয়ার কারণে আসলে আলোচনাটা করতেছিলাম না। তো আজকে আবার দেখলাম যে আল জাজিরা একটা বিশদ প্রতিবেদন করেছে এবং সেখানে তারা হেডলাইন করেছে, হোয়াই ইজ পাকিস্তান সেলিং ইটস JF-17 ফাইটার্স জেট টু বাংলাদেশ অ্যান্ড আদার্স। তো এটা নিয়ে ভারতীয় গণমাধ্যম সবাই নিউজ করেছে, মোটামুটি রয়টার্স নিউজ করেছে, আল জাজিরা আজকে নিউজ করলো। এটা খুবই একটা মানে আলোচিত ইস্যু বর্তমানে, যে কেন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার জন্য কথাবার্তা চলতেছে। তো এখানে আল জাজিরা তাদের যে প্রতিবেদন সেখানে কিন্তু একটা চমক রেখেছে। সেই চমকটা হচ্ছে যে বাংলাদেশ আসলে পাকিস্তান এবং চীনের সঙ্গে একটা জোট করার দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা বন্ধু ভাবাপন্ন মনোভাব। আপনারা জানেন যে JF-17 হচ্ছে গিয়ে পাকিস্তান এবং চীনের যৌথভাবে নির্মিত একটি বিমান, যুদ্ধ বিমান, সাশ্রয়ী এবং প্রচুর ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান। তো সাধারণত এই ধরনের যুদ্ধ বিমানগুলো আসলে অ্যালাইদেরকেই বিক্রি করে। তো এই যুদ্ধ বিমান কেনার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে জোট করার আরো কাছাকাছি চলে গেল, যেটা আল জাজিরার খবরে বলেছে। একটু বিস্তারিত পড়ি। সেখানে লিখেছে যে যে নতুন বছরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর পাকিস্তানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তাদের নিজস্বভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান বিক্রির চুক্তি খুব শীঘ্রই হতে পারে বাংলাদেশের সঙ্গে। পাকিস্তানের সেনাবাহিনীর যে মিডিয়া শাখা, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, যেটাকে বলে ISPR, তার এক বিবৃতিতে বলেছে যে বাংলাদেশি বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানি বিমান বাহিনীর যুদ্ধ রেকর্ডের প্রশংসা করেছেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে পুরাতন বিমান এবং এগুলোর সংস্কার এবং বিমানের যে রাডার নজরদারি, এটা বাড়ানোর জন্য বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমের সংস্কার এবং সমর্থন করার জন্য সহায়তা চেয়েছেন। মানে সকল বিমান বাহিনীর পুরো সিস্টেমটাকেই আপগ্রেড করা হবে আর কি। তো 6 জানুয়ারি জারি করা বিবৃতিতে একটা বিমান নাম হচ্ছে সুপার মুশাক, এই প্রশিক্ষণ বিমানের দ্রুত সরবরাহের প্রতিশ্রুতির পাশাপাশি আরো বলা হয়েছে যে JF-17 থান্ডার বিমানের একটা সম্ভাব্য ক্রয় চুক্তি নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। তো এই সুপার মুশাক একটি হালকা ওজনের 2 জন থেকে 3 জন বসতে পারে এবং ইঞ্জিন একটাই বিমানটি। এটা একটি এটাতে ট্রাই সাইকেল ল্যান্ডিং গিয়ার আছে। এটা স্থির বিমান। এটা মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তো এই বিমানটা পাকিস্তানি যারা ব্যবহার করে পাইলটদের প্রশিক্ষণের জন্য, তাছাড়াও আজারবাইজান, তুরস্ক, ইরান, ইরাক এবং অন্যান্য দেশ সহ মোট 10টিরও বেশি দেশ বর্তমানে তাদের এই বহরে পাকিস্তানের তৈরি এই বিমানটি তারা পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার করা শুরু করেছে। এবং এই ঘোষণা এলো পাকিস্তানের ISPR থেকে 6 জানুয়ারি। তার একদিন পর মানে 7 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স বলেছে যে পাকিস্তান এবং সৌদি আরব প্রায় $2 বিলিয়ন, আপনারা জানেন যে পাকিস্তানের যে অর্থনৈতিক সংকট, এর জন্য পাকিস্তান সৌদি আরব থেকে লোন নিয়ে চলতো। তো সৌদি আরব পাকিস্তানের কাছে $2 বিলিয়ন পায়। এখন পাকিস্তান বলেছে যে আমরা যদি এই $2 বিলিয়ন এই JF-17 যুদ্ধ বিমানটা দিয়ে দিই, তাহলে তো তোমাদের দেনা শোধ হয়ে গেল। তো এই ঋণকে যুদ্ধ বিমান চুক্তিতে রূপান্তর করার জন্য আলোচনা চলতেছে, যা এই পাকিস্তান এবং সৌদি আরবের যে মিত্রতা, এই দীর্ঘস্থায়ী দুই মিত্রের মধ্যে সামরিক সহযোগিতা আরো জোরদার করবে। এবং আপনারা জানেন যে গত বছরের সেপ্টেম্বরে একটা চুক্তি হয়েছে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে, যে একজন আক্রান্ত হলে আরেকজন আক্রান্ত বলে ধরে নেওয়া হবে এবং একজন আরেকজনকে বাঁচাতে তারা যুদ্ধ করবে। এরকম একটা প্রতিরক্ষা চুক্তি গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পন্ন হয়। এবং একটি নতুন খবর হচ্ছে যে পাকিস্তান লিবিয়ার একটি বিদ্রোহী গোষ্ঠী, আপনি জানেন যে গাদ্দাফির পতনের পর লিবিয়া একাধিক পাওয়ার সেন্টার আছে। তো এটি হচ্ছে স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি,
সংক্ষেপে বলে LNA, এর সাথে $4 বিলিয়ন একটা চুক্তি করছে পাকিস্তান, $4 বিলিয়ন, যার মধ্যে বিভিন্ন অস্ত্রশস্ত্র সরবরাহ করবে এবং 12টা JF-17 থান্ডার জেটও বিক্রি করবে। যদিও পাকিস্তান সেনাবাহিনী এখনো লিবিয়া বা সৌদি আরবের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি নিশ্চিত করেনি এবং বাংলাদেশ এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষরের পরিবর্তে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তারপরেও বিশ্লেষকরা মনে করতেছেন যে 2025 সালের যে ঘটনা, এই ঘটনাটাই আসলে এই JF-17 আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। কি ঘটনা? সেটা হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধ। এটা নিয়ে আসবো একটু পরে। তবে এটাও সত্য যে এই JF-17 বিমানটা অনেক সস্তা দাম। একটা বিমানের দাম $25 মিলিয়ন থেকে $30 মিলিয়ন, 2 সিটের হইলে 25, 3 সিটের হইলে 30। এর অর্থ হলো গত 10 বছরে বেশ কয়েকটি দেশ কিন্তু এই বিমান কেনার আগ্রহ দেখিয়েছে। নাইজেরিয়া, মিয়ানমার, আজারবাইজান ইতিমধ্যেই তারা বিমানটা কিনে ফেলেছে এবং এই সাম্প্রতিক যে ভারতের সঙ্গে যুদ্ধ, এটা এই পাকিস্তানের বিমানের যুদ্ধ করার সুনামকে আরো জোরদার করেছে। এবং সুদান একটু আগের খবর, সুদান 1.5 মানে $1.5 বিলিয়ন চুক্তিতে পাকিস্তান থেকে কয়েকটি বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। খেয়াল করবেন। এখন 2025 সালের ঘটনার কারণে, এই যুদ্ধের কারণে আসলে এই বিমানের চাহিদা বেড়েছে। যেমন গত বছরের মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে 26 জন বেসামরিক নাগরিককে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে এবং এরপরই ভারত ও পাকিস্তান তারা 4 দিনের তীব্র বিমান যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে তারা একে অপরের ভূখণ্ড এবং তাদের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের কিছু অংশ এবং সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এখন ভারত বলতেছে পাকিস্তানকে যে এই সন্ত্রাসী হামলার জন্য তোমরাই দায়ী, কিন্তু পাকিস্তান এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। পাকিস্তান বলেছে যে তাদের বিমান যুদ্ধের সময় তারা বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত 2টা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন রাফেলকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান। সেই 2টা রাফেল সহ মোট 5টা বিমান ভূপাতিত করেছে। ভারতীয় কর্মকর্তারাও পরে স্বীকার করেছে যে আসলে বিমান ভূপাতিত হয়েছে, তবে 5টা বিমান ভূপাতিত হয়েছে এটা তারা স্বীকার করেনি। এবং দেখেন পাকিস্তানের এয়ারফোর্স তারা এই JF-17 বিমান, এটা অনেক বেশি দামি যে পশ্চিমা এবং রাশিয়ান সিস্টেমের বিমান, তাদের বিরুদ্ধে এই যে সস্তা একটা বিমান তৈরি করলো JF-17, সস্তা বিমান যেভাবে উচ্চ পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে, তো এই কারণেই এই JF-17 বিমানগুলোকে বিভিন্ন দেশের বিমান বাহিনী একটা আকর্ষণীয় বিকল্প বলে মনে করে। ভারতীয় বিমান বাহিনী তো নিজেরা বিমান তৈরি এখনো শুরু করে নাই, বা তারা রাশিয়ার মিরাজ 2000 এবং ASU-30 জেটের উপর নির্ভর করে। আবার ফ্রান্স থেকে কটা রাফায়েল বিমানও কিনছে ভারত। পাকিস্তান সম্প্রতি যে চীন থেকে আমদানি করা J-10C বিমান, এটা বাংলাদেশও কিনবে চীন থেকে, 20টা বিমান কিনবে মনে হয়। ইউনূস আগ্রহ প্রকাশ করেছে, যদিও ইউনূস ক্ষমতা আছে 1 মাস, তারপরে কি হয় তা তো জানি না। তো পাকিস্তান এই চীনা J-10C ভিগোরাস ড্রাগন ব্যবহার করে, আবার পাকিস্তান নিজেদের উৎপাদিত JF-17 থান্ডার ব্যবহার করে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ফাইটিং ফ্যালকনও ব্যবহার করে, যাদের প্রায় 42টি বিমান আছে পাকিস্তানের, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন। তো এই সব বিমান সহকারে মোট 72টি বিমান পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই JF থান্ডার কি, এটা কি করতে পারে এবং কেন বাংলাদেশ সহ এত দেশ এটা কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে? JF থান্ডার হলো একটা হালকা বিমান এবং এটা সকল ধরনের আবহাওয়ায় কিন্তু শত্রুর উপরে নিখুঁতভাবে হামলা করতে সক্ষম। এটা বহু ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান, যা পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PAC এবং চীনের চেংডু যৌথভাবে তৈরি করে। এবং 1990 শেষের দিকে পাকিস্তান এবং চীন বিমান তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করে, যার কাজ 2000 সালের গোড়ার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 80 কিলোমিটার দূরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত কামরার PAC-তে শুরু হয়। এবং এই উৎপাদন
দুই দেশের মধ্যে ভাগ করা হয়, যার 58% পাকিস্তানে হয় আর 42% চীনে তৈরি করা হয়। পাকিস্তান সামনের ফিউজেলেজ এবং অন্যান্য জিনিস তৈরি করে, সেখানে চীন আবার বিমানের মাঝখানে এবং পিছনের ফিউজেলেজ তৈরি করে। আবার রাশিয়া থেকে ইঞ্জিনটা আসে, পাশাপাশি এই সিটগুলো আবার ব্রিটিশ নির্মাতা কোম্পানি মার্টিন বেকার তাদের কাছ থেকে কিনা হয়, এবং এগুলো করে টোরে সম্পূর্ণ অ্যাসেম্বলিটা কিন্তু পাকিস্তানে করা হয়। এবং এছাড়াও পাকিস্তানের AES এর রাডার এই বিমানগুলিকে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করার ক্ষমতা দেয়। বিমানগুলো কিন্তু রাডার থেকে খবরাখবর নেয়, এবং অত্যাধুনিক রাডারও কিন্তু একসঙ্গে একটা বিমানই একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে আঘাত আনতে পারে, এবং ওই রাডারই বলে দেয় যে মানে কিভাবে কোন টার্গেটে হামলা চালাতে হবে, চোখে না দেখলেও সমস্যা নেই। এবং এই রাডার এবং এই পঞ্চম প্রজন্মের এই বিমান, এদের প্রচুর গোপন ক্ষমতা আছে। তো মিয়ানমার প্রথম দেশ যারা এই JF-17 কিনেছিল। 2015 সালে কমপক্ষে 16টি ব্লক 2 বিমান অর্ডার করেছিল। এখন পর্যন্ত পাকিস্তান 7টি দিয়েছে, বাকি 9টা এখনো বাকি আছে। নাইজেরিয়া 2021 সালে 3টা JF-17 বিমান কিনেছে। আজারবাইজান 2024 সালের ফেব্রুয়ারিতে $1.5 বিলিয়ন বেশি মূল্যের 16টা জেটের প্রাথমিক অর্ডার দিয়েছিল। 2025 সালের নভেম্বরে আজারবাইজান তাদের বিজয় দিবসের কুচকাওয়াজের সময় 5টা JF-17 বিমান উন্মোচন করে। বাকিগুলো এখনো পাকিস্তান সরবরাহ করতে পারেনি, আস্তে আস্তে করবে। এবং সেই মাসেই পাকিস্তান সামনে ঘোষণা করে যে তারা JF-17 কেনার জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তবে তার নাম উল্লেখ করা হয়নি। এদিকে ইরাক, শ্রীলঙ্কা, হয়তো বাংলাদেশ হতে পারে, নাম উল্লেখ যেহেতু করে নাই, ইরাক, শ্রীলঙ্কা এবং সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতেও গত দশকে JF-17 কেনার বিষয়ে আলোচনা চলতেছে, যদিও সেই পরিকল্পনাগুলো এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবং এই JF-17 ফাইটিং স্কোয়াড্রনের বেশিরভাগ অংশ তৈরি করে পাকিস্তানের PAF। তারপরেও কিন্তু মানে চীন যদিও এর সঙ্গে জড়িত, যৌথভাবে উৎপাদন করে, কিন্তু চীন এই বিমানটা নিজেরা ব্যবহার করে না। চীন ব্যবহার করে তাদের নিজেদের তৈরি J-10, J-20 এবং সর্বশেষ J-35, এগুলো চীন ব্যবহার করে। এবং পাকিস্তান শুধু এই বিমান বিক্রয় করে না, এর বিক্রয়ের পরে আবার এর বিক্রয়োত্তর পরিষেবাও দেয়। যদিও JF-17 এর সরকারি মূল্য প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা যায় যে JF-17 এর একটার দাম 25 মিলিয়ন থেকে 30 মিলিয়ন ডলারের মধ্যে। এখন তুলনা করলে দেখবেন যে ফ্রান্সের রাফালের একটা বিমানের দাম $90 মিলিয়ন, তারপরে গ্রিপিনের দাম হচ্ছে $100 মিলিয়ন, সেখানে এখানে মাত্র 25 থেকে 30 মিলিয়ন, মানে অর্ধেক এরকম। এবং এর রক্ষণাবেক্ষণেও কিন্তু প্রচুর টাকা পয়সা কম খরচ হয়। তবে এটা সত্য যে এই বিমানের যুদ্ধের যে ফলাফল, এটা কিন্তু শুধু বিমানের উপর নির্ভর করে না, যে পাইলট তারও দক্ষতার উপর নির্ভর করে। এখন এই JF-17 প্রোগ্রামের সঙ্গে জড়িত পাকিস্তানের অবসরপ্রাপ্ত একজন এয়ার কমোডর বলেন যে এই যুদ্ধের যে কর্মক্ষমতা, এই বিমানের যে কর্মক্ষমতা, এটা মানে চূড়ান্ত মানদণ্ডে আছে। এবং তিনি বলেন যে খুব কম দেশই যুদ্ধ বিমান তৈরি করেছে, এবং এই যুদ্ধ বিমানের বেশিরভাগ বাজারে কিন্তু পশ্চিমা ডেভেলপারদের অধীনে, যারা প্রায় বিক্রয়ের সঙ্গে অনেক শর্ত আরোপ করে। যেমন আমেরিকা বলে যে আমার কাছ থেকে বিমান কিনলে ইসরায়েল আক্রমণ করতে পারবে না, তাই না? এরকম হয়। কিন্তু সবাই তো বৈচিত্র্য আনতে চায়, তাই না? সবাই কিন্তু সব ডিম এক ঝুড়িতে রাখতে চায় না, এজন্য অনেকেই পশ্চিমাদের কাছ থেকে না কিনে পাকিস্তানের কাছ থেকে কিনে। এবং বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন যে 2024 সালে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে পাকিস্তানের প্রতি বাংলাদেশের মনোভাব পুরাপুরি উল্টে গেছে, মানে পাকিস্তানকে বাংলাদেশ খুবই বন্ধু ভাবতেছে। এবং তিনি আরো বলেন, দেখুন এই যে যুদ্ধ বিমান ক্রয় চুক্তি, এটা কেবল একটা প্ল্যাটফর্ম বা বেচা কিনা, এইটা এরকম আসলে বিষয় না। এটা শুধু একটা বিমান বিক্রির বিষয় না, এটা হচ্ছে একটা আন্তরিকতা, একটা সহযোগিতা, জাতীয় পর্যায়ে একটা চুক্তি, যা এই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটা কৌশলগত একটা একতা প্রদর্শন করে। তিনি আরো বলেন যে যুদ্ধ বিমান একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। বিমান কিনলেই কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায় না। এই বিমানগুলোকে যেমন গ্যারান্টি, ওয়ারেন্টি, নষ্ট হলে ঠিক করা, পার্স, তারপরে বিক্রয়োত্তর সেবা, যেগুলো প্রায় 30-40 বছর বা 50 বছর ধরে চলতেই থাকে। কাজেই সাধারণত বিমান একটি দেশ বন্ধু দেশ থেকেই কিনে, না হলে এই বিক্রয়োত্তর পরিষেবাটা তো পাবে না। যদি বাংলাদেশ JF-17 বা সুপার মুশাক প্রশিক্ষণ বিমান পায়, তাহলে
আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ প্রশিক্ষণ এবং বিক্রয়োত্তর পরিষেবার মাধ্যমে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য তারা প্রস্তুত এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করে এই বিক্রয়োত্তর সেবাও নিতে প্রস্তুত। এবং বাংলাদেশ চীনের J-10 প্রতি আগ্রহ দেখাচ্ছে, যার কৌশলগত অর্থ হচ্ছে যে এই যে বাংলাদেশ পাকিস্তানের JF-17 এবং চীনের J-10C বিমানগুলো কিনতে চায় এবং কিনার আগ্রহ দেখাচ্ছে, এতেই প্রমাণিত হয় যে বাংলাদেশ ভবিষ্যতে কাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে এবং কারা বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে জোটে নিচ্ছে, এটাই কিন্তু বোঝা যায়। তিনি এটা বলেছেন পাকিস্তানের একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি আল জাজিরাকে বলেছেন। তবে ভারত কিন্তু এতে খুশি না। আমি একটা ডিফেন্স নিউজে পড়েছিলাম 2-3 দিন আগে, ভারত কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করতেছে যাতে বাংলাদেশ পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমানটা না কিনে, কিন্তু ইউনূস সরকার শুনতেছে না। ইউনূস সরকার কথা হচ্ছে যে আমরা দামে কম মানে ভালো এই যুদ্ধ বিমান আমরা কিনবই। আজকে একটু আগে সাপ্তাহিক যে ভারতের সাপ্তাহিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, সেখানে রণদীপ জয়সলকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে পাকিস্তান কাছ থেকে বাংলাদেশ বিমান কিনতেছে JF-17, আপনাদের কি প্রতিক্রিয়া? তিনি বলছেন যে আমরা তীক্ষ্ণভাবে নজর রাখতেছি। তো যাই হোক, এখন ইউনূস সরকারের তো মেয়াদ আর বেশি দিন নাই। এখন নতুন সরকার এলে তারা কি করে এইসব চুক্তি বাতিল করে কিনা বা ভারতের দালালি শুরু করে দেয় কিনা, সেটাই দেখার বিষয়। এ পর্যন্তই। আপনাদের মতামত জানাবেন আসলে বাংলাদেশের এই চীনের JF-17 বিমানটা আসলে কেনা উচিত কিনা, যুদ্ধ বিমানটা। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।